নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, নীতিশ কুমার এখনো পর্যন্ত কিন্তু সম্পূর্ণ যে নরেন্দ্র মোদীর পা ছুঁয়ে ফেলেছেন এয়ারপোর্টে, যে ছবিটা ধরা পড়েছে সেই ছবিটা অনুযায়ী সম্পূর্ণ চলছেন সেটা কিন্তু বলা যায় না। নরেন্দ্র মোদী তিনি বিহারে সমস্তটা ঠিকঠাক করে দিয়ে তিনি তো চলে গেলেন। নীতিশ কুমার শপথ নিলেন, নরেন্দ্র মোদী হই হই করে জোহান্সবার্গ সাউথ আফ্রিকাতে চলে গেলেন এবং বিদেশ সফর বহুদিন বাদে করলেন। কারণ নরেন্দ্র মোদী এখন বিদেশ সফর করার আগে থেকে দেখে নেন যে সেখানে ডোনাল্ড ট্রাম্প থাকবেন না। তো তো যেখানে যেখানে ডোনাল্ড ট্রাম্প থাকেন সেখানে তিনি যান না এবং সেই অনুযায়ী এখন বিদেশ সফর একটু কম করেন। কিন্তু এখন তিনি গিয়েছেন বিদেশ সফরে, কিন্তু যে ঘটনাগুলো ঘটছে বিহারে সেটা নিয়ে তো আবার তাকে ভাবতে হবে, আবার গুজরাট লবিকে ভাবতে হবে। তার কারণ আপনারা জানেন ইতিমধ্যেই গৃহ মন্ত্রণালয় অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তরটা দেয়া হয়েছে সম্রাট চৌধুরী, রাজ্যের উপমুখ্যমন্ত্রী, তাকে। এবং সেই সম্রাট চৌধুরী একজন যুব নেতা, নেহাতি একজন যুব নেতা। এমন ভাবে সম্রাট চৌধুরীকে কটাক্ষ করলেন কে? গঠবন্ধনেই থাকা আরেকজন নেতা জিতেন রাম মাঝি, তিনি কেন্দ্রীয় মন্ত্রীও কিন্তু। এবং তার সঙ্গে আপনারা জানেন জিতেন রাম মাঝি বা উপেন্দ্র কুশওয়াহা, তাদের যে পলিটিক্যাল কেরিয়ার সেটা সম্পূর্ণ নীতিশ কুমারকে আবর্তন করে চলছে। এবং সেই নীতিশ কুমারের ছায়া সঙ্গী হিসেবে তারা যেভাবে একদম পলিটিক্যাল কেরিয়ার শুরু করেছিলেন সেটা এখনো পর্যন্ত তারা বজায় রেখেছেন। এবং তারা জানেন যে নীতিশ কুমার যতদিন ক্ষমতায় রয়েছেন, নীতিশ কুমার যতদিন রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন, ততদিনই তাদের হাতে পাওয়ারটা থাকবে। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু অবশ্যই ম্যাটার করে। এবং সেখান থেকে জিতেন রাম মাঝি এই মুহূর্তে একটা মারাত্মক বয়ান দিয়েছেন। তিনি একদম সরাসরি এই যে সম্রাট চৌধুরী তার হাতে গৃহ মন্ত্রণালয় দেয়া, সেটাকে কোথাও গিয়ে একটা কটাক্ষ করেছেন। এবং শুধুমাত্র তাই নয়, নীতিশ কুমার তিনিও একটা বড় সড়ো খেলা খেলছেন স্পিকার পদটাকে নিয়ে। এখনো পর্যন্ত বিহারের স্পিকার পদে কে থাকবেন, শেষ পর্যন্ত কোন দলের নেতা থাকবেন সেটা এখনো ঠিক করা হয়নি। এবং সেটা নিয়ে নীতিশ কুমার এখনো পর্যন্ত টাল বাহানা করছেন, বিভিন্ন রকম শর্ত আরোপ করছেন। কিন্তু বিধানসভা তো শুরু হওয়ার সময় হয়ে এলো, তাহলে কি হবে? নতুন সরকার কি এই মুহূর্তে বিধানসভায় স্পিকার ছাড়াই চলবে, নাকি আগের যে স্পিকার তিনি কন্টিনিউ করবেন? আমরা জানি না। সেই সমস্ত কিছু নিয়ে বিশ্লেষণ করব, বিভিন্ন পার্সপেক্টিভ উঠে আসছে। জিতেন রাম মাঝি কি বললেন এই সরকার সম্বন্ধে, গৃহ মন্ত্রণালয় সম্বন্ধে, সম্রাট চৌধুরী সম্বন্ধে, সমস্তটা বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে বিভিন্ন গঠবন্ধন থেকে বিভিন্ন মানুষজনকে বহু ধরনের মন্ত্রণালয় দেয়া হয়েছে। বিজেপি একটু বেশি মন্ত্রণালয় পেয়েছে যেহেতু তারা সিঙ্গল লার্জেস্ট পার্টি হিসেবে উঠে এসেছে। এবং তার পরবর্তীতে জেডিইউ, তার পরবর্তীতে উপেন্দ্র কুশওয়াহা এবং জিতেন রাম মাঝির দল একটা একটা করে আসন পেয়েছে এবং এলজেপি তাদেরকে 3টে দেওয়া হয়েছে। কিন্তু এবার যে জায়গাটা একদম সরাসরি উঠে এসেছে যে গৃহ মন্ত্রণালয়টা হঠাৎ করে সম্রাট চৌধুরী তাকে দিয়ে দেওয়া হলো কেন? তিনি ডেপুটি চিফ মিনিস্টার ছিলেন, ওটুকুই তো যথেষ্ট ছিল। অর্থাৎ এই মুহূর্তে বিহারের মাটিতে বহু কথা ঘুরতে শুরু করেছে। তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ কথাটা, নীতিশ কুমার হতে পারেন মুখ্যমন্ত্রী, কিন্তু তিনি তার সমস্ত শক্তিটা বিজেপিকে দিয়ে দিতে বাধ্য হয়েছেন। অর্থাৎ গৃহ মন্ত্রণালয় যার কাছে, অর্থাৎ পুলিশ প্রশাসন যার কাছে, তিনি সম্পূর্ণ রাজ্যটাকে কন্ট্রোল করবেন, এইরকম একটা কথা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এবং জিতেন রাম মাঝি এই কথার সূত্র ধরে কি বলছেন? জিতেন রাম মাঝি বলছেন এটা জোটের সরকার, এখানে কিছু বলা যায় না, অ্যাডজাস্টমেন্ট করতে হয়। নীতিশ কুমার নিজের সুবিধার জন্য গৃহ মন্ত্রণালয় একজন যুব নেতার হাতে দিয়েছেন। এবং তিনি এই যে বিষয়টা বললেন, এই যে যুব নেতা হঠাৎ করে কটাক্ষ করার সূত্র ধরে বললেন তিনি সম্রাট চৌধুরীকে, সেটা কিন্তু কোথাও গিয়ে একটা বেশ খানিকটা এই মুহূর্তে আবারও বিহার যে সামগ্রিকভাবে কিভাবে সরকার চলবে, কিভাবে জোট তৈরি হবে, এইগুলো নিয়ে প্রশ্ন তুলেছে। তার কারণ জিতেন রাম মাঝির কথাগুলো গুরুত্বপূর্ণভাবে আপনারা যদি দেখেন যে এটা জোটের সরকার, অ্যাডজাস্টমেন্ট করতে হয় এবং অ্যাডজাস্টমেন্ট ভারতীয় জনতা পার্টির সঙ্গে নীতিশ কুমারকে করতে হচ্ছে, সেটা কোথাও গিয়ে কিন্তু একদম সরাসরি জিতেন রাম মাঝি ক্লিয়ার করে বলছেন। এবং তিনি বলছেন তিনি তার সুবিধার জন্য গৃহ মন্ত্রণালয়টা একজন যুব নেতার হাতে দিয়েছে। আপনারা জানেন সম্রাট চৌধুরীর যে ট্র্যাক রেকর্ড, তিনি শকুনি চৌধুরীর ছেলে হতে পারেন, কিন্তু তার নিজের যে পলিটিক্যাল ট্র্যাক রেকর্ড সেটা খুব একটা মজবুত নয়। তিনি মূলত ভারতীয় জনতা পার্টির নেতা, সেই হিসাবেই একদম তার ভোটের যে লড়াইটা তিনি করেন। এবং বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি প্রশান্ত কিশোর হোক কিংবা তেজস্বী যাদব হোক, সবাই সম্রাট চৌধুরীকে আক্রমণ করেন তার যে প্রিভিয়াস একটা
একটা ক্রিমিনাল রেকর্ড রয়েছে 1992 সাল 1995 সাল এই সময়টা, সেই জায়গাটাকে টেনে নিয়ে এসে একদম সম্রাট চৌধুরী বিভিন্ন আক্রমণের মুখোমুখি হয় এবং তাকে প্রশাসনের ভার দিয়ে দেওয়া, এটা কোথাও গিয়ে একটা অ্যাডজাস্টমেন্ট করেছেন নীতিশ কুমার। এবং কেন এই অ্যাডজাস্টমেন্টটাকে করতে হলো এই প্রশ্নটা এই মুহূর্তে জিতেন রাম মাঝি করছেন। এবং তার সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে যে স্পিকার কে হবে সেটাও কিন্তু এখনো পর্যন্ত ঠিক করতে পারেনি। অর্থাৎ বিজেপির পক্ষ থেকে স্পিকার হিসেবে রাখার কথা বা রাখার চেষ্টা চলছে প্রেম কুমার তাকে, এবং যিনি এতদিন ধরে বিজেপির স্পিকার ছিলেন, বিজেপির তরফ থেকে বিহার বিধানসভা স্পিকার ছিলেন প্রেম কুমার, তিনি 7 বারের বিধায়ক তিনি ছিলেন। কিন্তু এবার জেডিইউর পক্ষ থেকে রাখার চেষ্টা করা হচ্ছে দামোদর রাওয়াল, তিনি বহুদিনের জেডিইউ একজন কর্মী এবং তাকে এই মুহূর্তে স্পিকার পদটা দেওয়ার চেষ্টা করছে। কারণ ইতিমধ্যেই নীতিশ কুমারের সম্বন্ধে লালু প্রসাদ যাদব যে কথাটা একবার বলেছিলেন যে আমাদের সবার মুখের মধ্যে দাঁত থাকে কিন্তু নীতিশ কুমারের পেটের মধ্যে দাঁত থাকে। অর্থাৎ নীতিশ কুমার যদি কাউকে মনে করেন সম্পূর্ণ গিলে ফেলবেন, তো তিনি সম্পূর্ণ মুখের মধ্যে ঢুকিয়ে তারপরেও গিলে ফেলতে পারেন। অর্থাৎ কারোর সঙ্গে তিনি জোট করলেন কিন্তু পরবর্তী যে কোনো সময় যে সেই জোট তিনি ভেঙে চলে আসতে পারেন। সেই কথাটা কেন আরো একবার এই মুহূর্তে উঠে আসছে সেটা হয়তো কোথাও গিয়ে গুজরাট লবিকে ভাবতে হবে। কারণ নীতিশ কুমার কোনো মতেই কিন্তু মুখ্যমন্ত্রীর পদ থেকে সরবেন না আগামী 5 বছর, সেটা তার একদম যে মানসিক শক্তি এবং তার যেভাবে চালচলন করছেন দ্বিতীয় দফা ভোটের পর থেকে, সেটা দেখে আমরা বলতে পারি। এবারে এই মুহূর্তে নীতিশ কুমার যদি তার পদ থেকে না সরেন, মুখ্যমন্ত্রী পদ থেকে না সরেন, তাহলে গৃহ মন্ত্রণালয়টা সম্রাট চৌধুরীর কাছে থাকলো নাকি অন্য কারোর কাছে থাকলো সেটা কি খুব একটা ম্যাটার করে? অর্থাৎ মুখ্যমন্ত্রী তো দিনের শেষে শেষ কথা বলবে, এটাকে তো নীতিশ সরকার বলা হবে। গৃহ মন্ত্রণালয় কার হাতে থাকলো তার নামে কি খুব একটা দোষ পড়বে? এই জায়গাটা নীতিশ কুমার কিন্তু সম্পূর্ণ ভালোভাবে জানেন। এবং অন্য আরেকটা যে জায়গাটা সেটা তিনি নিজের আওতায় রাখতে চাইছেন, এই যে দামোদর রাওয়াল তিনি সম্পূর্ণ নীতিশ কুমারের ছায়া সঙ্গী হিসেবে পরিচিত। আগে অবশ্য ছায়া সঙ্গী হিসেবে পরিচিত ছিল লালন সিং কিংবা সঞ্জয় ঝায়ের মতো নেতারা, কিন্তু তারা এখন সম্পূর্ণ যে বিজেপি মুখী হয়ে গিয়েছেন সেই জায়গাটা কিন্তু নীতিশ কুমারের একটা ভয় রয়েছে যে এই মুহূর্তে লালন সিং বা সঞ্জয় ঝাকে যেভাবে অমিত শাহ গ্র্যাব করে ফেলেছে, এই আগামী 5 বছর জেডিইউ আর শেষ পর্যন্ত থাকবে তো? অর্থাৎ জেডিইউ যেভাবে পারফর্ম করেছে সেটা অবশ্যই প্রশংসার যোগ্য, যেভাবেই সেটা হয়ে থাক না কেন ফলাফল হয়েছে জেডিইউ 85 জন বিধায়ক তাদের রয়েছে, এবং জেডিইউ 85 জন বিধায়ক যে রয়েছে সেই 85 জন বিধায়ক শেষ পর্যন্ত নীতিশ কুমারের সঙ্গে থাকবে তো? এই প্রশ্নটা এই মুহূর্তে নীতিশ কুমারকে কিন্তু বেশ খানিকটা ভাবাচ্ছে। এবং সেখান থেকেই তিনি সম্পূর্ণ তার যে আসল ক্ষমতাটা, বিধানসভার ক্ষমতাটা তার নিজের হাতে রাখতে চাইছেন। তার কারণ মহারাষ্ট্রের মতন শেষ পর্যন্ত না তার ক্ষমতাটা একদম হাতছাড়া হয়ে যায়। অর্থাৎ একনাথ শিন্ডে যেমন ভাবে শিবসেনাকে ছেড়ে চলে এসেছিলেন, ভেবেছিলেন তিনি সর্বা হয়ে যাবেন বিজেপিকে ধরে, সেই বিষয়টা যাতে না নীতিশ কুমারের সঙ্গে ঘটে, নীতিশ কুমার তাই জন্য চাইছেন এই মুহূর্তে যতই দল ভাঙানো হয়ে যাক আমার সম্পূর্ণ দলটাকেই বিজেপি যদি নিয়ে নেয়, কিন্তু আমার হাতে আসল যে কন্ট্রোলটা সেটা তো অধ্যক্ষের পদের কন্ট্রোল, এবং অধ্যক্ষ যদি অ্যালাউ না করে তাহলে বিধানসভাতে অফিসিয়ালি কেউ কিচ্ছু করতে পারে না। সেই জায়গাটা নীতিশ কুমার কিন্তু খুব ভালোভাবে জানেন, এবং সেটা নিয়ে এই মুহূর্তে নীতিশ কুমার একদম অধ্যক্ষের পদটা ছাড়তে চাইছেন না। অন্যদিকে বিজেপিও তাদের যে অধ্যক্ষ তাকে সরাতে চাইছে না। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, যে গৃহ মন্ত্রণালয় নীতিশ কুমার দিয়েছেন একটা অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে, অর্থাৎ যেহেতু জোট সরকার তৈরি হয়েছে তাই জন্য গৃহ মন্ত্রণালয় দেওয়া হয়েছে একজনকে, সেই জায়গাটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু অ্যাডজাস্টমেন্ট শেষ পর্যন্ত নীতিশ কুমার করবেন কিনা আগামী 5 বছর সেটা তো সময় বলবে। কিন্তু নীতিশ কুমারের যে অভ্যেসটা রয়েছে সেটা নিয়ে যেমন বিজেপিও ওয়াকিবহাল, এবং বিজেপির যে অভ্যেসটা রয়েছে মহারাষ্ট্রের ক্ষেত্রে সেটা নিয়েও কিন্তু নীতিশ কুমার ওয়াকিবহাল। সুতরাং যেটা সম্পূর্ণ রিপোর্টের ভিত্তিতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে একটা ট্রাস্ট ইস্যু রয়েছে। একটা জোট সরকার তৈরি হলে তার মূল যে ভিত্তিটা সেটা ট্রাস্ট, কিন্তু ট্রাস্ট ইস্যু কিন্তু রয়েছে, এবং সেটা জিতেন রাম মাঝি তার বক্তব্য থেকে একদম পরিষ্কার ভাবে উঠে আসলো। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন, এইভাবে কি আগামী 5 বছর নীতিশ কুমারের সরকার চালানো সম্ভব বিজেপির সঙ্গে, নাকি কোথাও গিয়ে তিনি আবারও ফ্লিপ করবেন, যেটা বিভিন্ন রাজনৈতিক মহলে থেকে আমরা বিভিন্ন সময় শুনতে পেয়েছি যে নীতিশ কুমার কিন্তু ফ্লিপ করবেন তার চেয়ার যদি শেষ পর্যন্ত রক্ষিত না হয়? আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে থাকুন। টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।